ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিলাম আর দৈনন্দিন জীবনের কাজবাজ শুরু করে দিলাম। আর আমি কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, সেটা আমার সুবিধার্থে। সেটা হচ্ছে গ্যাসের তাক, ওভেন তাক, এগুলো সব মুছে রেখে দিয়েছিলাম। আর যেহেতু আজকের দিনটা 11ই এপ্রিল, তো আমরা জানি সবাই কম বেশি মায়েরা আজকের দিনে সন্তানের সুরক্ষার জন্য, ভালোর জন্য তো নীল ষষ্ঠী পুজো করে। তো আজকে তার সংযম, তো আমিও সেভাবে পালন করার চেষ্টা করছি। তো সেই কারণে আগের দিন এই কাজগুলো কিছুটা এগিয়ে রেখেছিলাম, যাতে পরের দিন সকালবেলা সংযম করব। তো চা তো খাবই, তো সেই কারণে এই জিনিসগুলো কাজটা সেরে রেখেছিলাম। গ্যাসের তাক, ওভেন এগুলো সব মুছে রেখেছিলাম আর গ্যাসের ঝিকগুলো সব নামিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আগে বাসনটা মেজে মানে বের করে রেখে তারপরে দুয়ারে জল দিতে চলে আসলাম। দুয়ার বলতে রাস্তায় আমাদের তো চাতালটা, দুই ঘরের মধ্যেখানে যে চাতালটা থাকে সেটা অন্য সময় মোছা হয়, কিন্তু সকালবেলা একটু দুয়ার বলতে রাস্তার মধ্যে একটু জল দিয়ে দিই। যেহেতু আমাদের বাড়িতে ঢোকা এখান থেকেই, ঘরের লক্ষ্মী ঢোকে কিন্তু মেন গেট থেকেই, তো গেটটা সবসময়ের জন্য পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকের উচিত। আর এদিকে তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু অন্য কাজ করছিল, তাই ভাবলাম জলগুলো আমিই ঢেলে নিই। তো বেশ কিছুক্ষণ জল ঢালার পরে, প্রায় ধরো 3-4 বালতি জল ঢালার পরে তারপরে আবার আমার ছেলে চলে এসছে সাহায্য করতে। বলে না, তোমার দেওয়া শিক্ষায় তোমার ছেলে মেয়ে সন্তান শিখবে। তো এই জায়গাটা একটা ভীষণ বন্ডিংয়ের প্রয়োজন, সেটা হচ্ছে বাবা আর মায়ের। আমি যদি কন্টিনিউ একাই কাজগুলো করতাম, ওর মধ্যে কিন্তু এক কিঞ্চিত মাত্র আসতো না যে এই কাজগুলো আমাদের প্রত্যেকের করা উচিত। ওর এই জিনিসটা ওর ভেতরে এসছে, ওর বাবাকেও করতে দেখে, তার জন্য ও ভেবেছে না সংসারটা আমাদের প্রত্যেকের, তাই প্রত্যেকেরই উচিত এই কাজগুলো করা। তাই ছেলেও বললো, ঠিক আছে মা, তোমাকে আর জল ঢালতে হবে না, বালতিটা আমাকে দাও, আমিই জলটা ঢেলে দিচ্ছি। তো বাদবাকি যেটুকু ছিল ড্রামটা ভরার জন্য, সেগুলো আমার ছেলেই সেই জলগুলো ভরে নিল। সন্তানের প্রথম শিক্ষা কিন্তু শুরু হয় বাড়ি থেকেই, বাড়ি আর নিজের বাবা মায়ের কাছ থেকে। আর একটা জিনিস সব স্বামীদের বলছি, যারা কোনো যদি বিবাহিত পুরুষ আমার ভিডিওটা দেখে থাকো, তাদেরকে প্লিজ কমেন্ট মানে একটা বার্তা দিতে চাইছি, সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, আর তাহলে কিন্তু নিজের সন্তানের কাছে অনেকটা ওপরে থাকবে। কারণ হচ্ছে কি, কোনো সন্তান তার মায়ের সাথে খারাপ ব্যবহার করুক, সেটা তারা কখনোই মেনে নেয় না, আর তারা সেই সমস্ত বাবাকেও তারা ভালো চোখে দেখে না। তো প্লিজ তোমরা এই জিনিসটা ফলো করো। যারা বাবা অনেক কিছু করে সন্তানের জন্য, তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, তবুও কিন্তু সেই সব সন্তানরা তার মাকে ভালোবাসে। কেন জানো তো? এই ছোট ছোট জিনিসগুলোতে যে বড় কিছু বাবা পূরণ করছে, কিন্তু ছোট্ট চাওয়াগুলো মা পূরণ করছে। ওদের কাছে মায়ের গুরুত্বটা এই জন্য বেশি হয়ে যায়। আর বাবার গুরুত্ব তখনই বাড়বে যখন বাবা মাকে দেখবে গুরুত্ব দিচ্ছে, তখন প্রত্যেকটা সন্তান তার বাবাকেও গুরুত্ব দেবে। তো প্লিজ তোমরা এই জিনিসটা প্রত্যেকেই করার চেষ্টা করো। যারা হাউস ওয়াইফ আছো, তারা তাদের হাজব্যান্ডকে বোঝাবে যে এই জিনিসগুলো যাতে তারা প্রত্যেকে ফলো করে তাদের সুরক্ষার জন্য। আজকে একটা হাজব্যান্ড কিন্তু আমাদের সংসারের জন্য প্রচুর কিছু করে, কিন্তু তাকে যখন গুরুত্ব না দেয় না, তার ওয়াইফটাও কিন্তু কষ্ট পায় যে আমার সন্তানকে হয়তো মানুষ করতে পারিনি, তার কারণে আমার সন্তান ওর বাবার সাথে এই ব্যবহারটা করছে। কিন্তু না, ওই যে এইখানে সমস্যা কিন্তু স্বামী। তো আজকে এই কথাগুলো বললাম, যদি সহমত হও প্লিজ একটা কমেন্ট করো। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, পটল তরকারি কিন্তু আমরা সবাই রান্না করি। তো পটল তরকারি রান্না করতে গেলে আমরা অনেকেরই প্রশ্ন থাকে, পটলগুলো একটু জলসা ভাবের থাকে, কিংবা পটল রান্না করতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে। আর আমি এই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পটল কাটার পরে পটলগুলো একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে, আমরা অনেকেই কিন্তু পটল ভাজার সময় এই জিনিসটা করি, তরকারির সময় করি কিনা, তোমরা করো কিনা আমি জানি না। তাই আজকে তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম আর একটু বললাম যে তরকারির পটলটাও কেটে একটু নুন মাখিয়ে একটু বেশ কিছুক্ষণ রাখলে, সেই পটলটা যখন আমরা ভাজতে নেব তখন কিন্তু পটলটা ভাজাও খুব সুন্দর হবে। পটলের মধ্যে একটু জলসা জলসা ভাবটাও থাকবে না, আর পটলের ভাজা করতে গেলে যে তেলের পরিমাণটা সেটাও প্রচুর পরিমাণে কম লাগবে। আর এখানে বাকি সবজিগুলো সব কেটে নিচ্ছিলাম, আর সবজি কাটতে গেলে
আমার তো এমনি একটা বারান্দার মধ্যে সমস্ত কিছু করতে হয়। তো এখানে দেখো ভিজে গেছে, আর ভিজে জিনিসের মধ্যে পা দিতে সবসময় কারোরই ভালো লাগে না, তাই এই নাইটি ছেঁড়াটাই পেতে দিলাম। আর এখানে লঙ্কার দানা বোটাগুলো ছাড়াবো, তাই এখানে লঙ্কাগুলো নিয়ে নিলাম, তাতে করে লঙ্কার মধ্যেও কিছুটা জল থাকে, যেহেতু প্লাস্টিকে ছিল, বাড়তি জলটাই কাপড়টার মধ্যে লেগে যাবে। তো লঙ্কার বোটাগুলো সমস্তটা ছাড়িয়ে নিই। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখাতে চাইলাম এই কারণে, পটলগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হচ্ছে, কিন্তু তেলের পরিমাণ দেখতেই পাচ্ছ। আর এই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে লাগবে, আর একটু ঢেকে ঢেকে করলে বেশ সুন্দর, তেলও খুব কম লাগবে আর ভাজাগুলো খুব সুন্দর হয়ে যায়। আর এখানে আমার যা 2 বাটি কলমি শাক নিয়ে এসেছিলো, তো ও আমাদের এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কারণ হচ্ছে গিয়ে ও ভাড়া থাকে অন্য বাড়িতে, এখানেই থাকতো আমরা একসাথেই, কিন্তু কিছু পরিস্থিতির কারণে ও এখন বাড়ি থেকে অন্য জায়গায় চলে গেছে। তো দিদি পাঠিয়ে দিয়েছিল, বলছিল যে পেঁয়াজ ছাড়া করব, ভালো লাগবে না, তার কারণে দিদি এখানে পাঠিয়ে দিয়েছিল। যেহেতু এখানে শাশুড়ি মা আছে, সবাই আছে, খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো নিরামিষ, অনেকের প্রশ্ন থাকে নিরামিষ আমরা খেতে পারি না, ভালো লাগে না, কিন্তু এইভাবে সত্যি নিরামিষ রান্না করলে কেউ বলবে কি না এটা নিরামিষ আমি জানি না, কিন্তু আর এখানে আলাদা করে রেখেছি পটল তরকারিটা, আমি যেহেতু সংযম করব তার কারণে এখানে আলাদা করে রেখেছি। আর এই রান্না করতে করতে চলে গেল গ্যাস, বুঝতেই পারছো সকালে ব্যস্ততা, তার মধ্যে গ্যাস চলে যাওয়া খুবই তাড়াহুড়োর কাজ, কিন্তু কিছু করার নেই, গ্যাস যখন চলে গেছে। আর এক্সেস তো আমার সিলিন্ডার আছে, সেটা এই ধরো 4-5 দিন হয় নিয়েছি, দিন 15 পরে আমি নিতে পারি না, 1 মাস মোটামুটি হয়ে যাওয়ার পরে আর একটা সিলিন্ডার আমি তুলে নিই। আমাদের সব ঘরে হয় না যে দিন 15 গেলে বা 1 সপ্তাহ চলে গেলে আবার একটা গ্যাস বুক করা বা একটা সিলিন্ডার তুলে নেওয়া, সেটা আমার পক্ষে সম্ভব হয় না, তাই চেষ্টা করি মিনিমাম যখনই 1 মাস হয়ে যায় চেষ্টা করি তখন গ্যাসটা তুলে নেওয়ার জন্য। আর আমি একটা হিসাবে চলি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও একদিনকে করেছিলাম, তো সবাই তো সবসময় সব ভিডিও দেখে না, তাই আবার নতুন করে করলাম। আজকে আমি গ্যাসের সিলিন্ডারটা লাগালাম, তাই এই ডেটটা লিখে রাখলাম। যাদের ডবল সিলিন্ডার, অনেকেরই প্রশ্ন থাকে আমার কতদিন গ্যাস যায় আমি জানি না, কিন্তু এই জিনিসটা যদি লেখা থাকে তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়তই চোখে পড়বে যে আমাদের কতদিন গ্যাসটা গেল। তো এদিকে গ্যাসের তাক, ওভেন সমস্তটাই পুছে নিয়েছি। আর এখানে চাল ভেজানো আছে, সেটা ভাত ছেলেই দুপুরবেলা বসিয়ে দেবে, আমি কাজ থেকে এসে তারপর ভাতটা নামাবো, এমনই সময়ভাবে কাজগুলো করা হবে। তো চলে এসেছি কাজে। আর আজকে সত্যি কথা বলতে কি বলো তো, উপোস তো সকাল থেকে ছিলাম, যেহেতু সংযম, শরীরটা ঠিকঠাকভাবে ছিল না, একটু কেমন জানি লাগছিল, আর তারও একটা কারণ ছিল, বুঝতে পারছিলাম সকালে শুধু না খাওয়া আছি সেই কারণে না, আরেকটা কারণ ছিল। তো তাও জোর করেই করছিলাম যে মনের শক্তি বড় শক্তি, চেষ্টা করলে সবটাই হবে, আমি কাজ করব, এই বলটা নিজের ভেতরে নিয়ে এসেছিলাম। তারপরে এসে স্নান করেছি, আর স্নান করার সময় শ্যাম্পু করলাম মাথায়, যেহেতু আগের দিন হয়তো পেঁয়াজ বা আমিষের কিছু খাওয়া হয়েছে, আর পুজো করব যেহেতু, তাই মাথায় একটু শ্যাম্পু করে নিলাম। আর এদিকে দেখো রান্না করে নিয়েছি আজকে লাল কলমি শাক, আর এই লতিগুলো তো আমি আগের দিনই রাতে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা রান্না করেছি। এখানে উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এখানে আলু পটলের তরকারি। আর এদিকে ছেলে আর ও ঠাকুমা খেয়ে নিল, আর তারপরে আমি চলে যাচ্ছি বলতে পাশের বাড়ির দিদি, ও বলছিল যে একা একা সংযম করব, তা তুমি যদি আমার সাথে করো ভালো লাগবে, তাই ভাবলাম কি দুজনে মিলে বলে না যে একের লাঠি 10-এর বোঝা, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তরকারি বানিয়ে নিয়েছি, শসা আমার ঘরে ছিল, আর ওই দিদি রুটি বানিয়েছে, তো আমাদের খাওয়া দাওয়া, দিদি একটু পাঁপড়ও ভেজে নিয়েছিল, তো এখন খাওয়া দাওয়ায় আজকে আলু পটলের তরকারি, শসা আর পাঁপড় ভাজা আর রুটি আমাদের আজকের সংযমের দুপুরে খাওয়া দাওয়া। আর তারপরে অন্য কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, চলে এসেছি রাতে। আর রাতে এখানে গোবিন্দভোগের চাল, আলু, টমেটো
আর কুমড়ো আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে এখানে নুন দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে আজকে চলে এসেছি জামা কাপড় নিয়ে, জামা কাপড় না ভুল বললাম, শাড়ি। আর এইগুলো তো তোমাদের দাদার ব্যবসার জন্য, আর তোমাদের দাদা নিয়ে এসছে শাড়ি, আমার জন্য একটা আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা। আর অনেকেই বলে যে মা আপন না বউ আপন, তো এই জিনিসটা না প্রত্যেকের ক্ষেত্রে একটা অযুক্তিকর প্রশ্ন, তাই না? মায়ের জায়গা মা, বউয়ের জায়গায় বউ, তো কারোর সাথে কারো গোলালে হবে না। সম্পর্ক কিন্তু দুটো মানুষেরই অনেকটা গুরুত্ব। মা যেমন জন্মে পৃথিবীতে এনেছে, আর স্ত্রী কিন্তু অর্ধাঙ্গিনী। তা আমার স্বামীর জন্য আমি আমার বাবার বাড়ির বাবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে এসেছি, তাহলে আমার ভূমিকাটা কি এখানে নেই? তো এই জিনিসটা সত্যি অনেকে যখন প্রশ্ন করে না যে মা মরলে মা পাওয়া যাবে না, বউ মরলে বউ পাওয়া যাবে, তা আমিও তো কোনো বাড়ির মেয়ে, সেই মেয়েটা তো মারা গেলে তাকে আর পাবে না। তো এই ধারণাগুলো মানুষের ভেতর থেকে চলে যাওয়াই উচিত। আর রাতে দেখো চলে এসছি এখানে। আর তোমাদের কার প্রশ্ন হয় এমন আমাকে কিন্তু কমেন্টে জানিও যে মা আগে না বউ আগে। তোমাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জায়গা আলাদা, যার যার জায়গা তার কাছে। তো এখানে দেখো খাবার অলরেডি হয়ে গেছে, রাতের খাওয়া, আর আমরা তিনজনেই খাবো, আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে। আর তোমাদের দাদা এগুলো খেতে চায় না, তাই ও ভাত আছে দুপুরবেলার, ও সেটাই খাবে। তো আজকের ভিডিও তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।